আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা জানি যে আমরা অনেকটা বেশি লেট, বাট তারপরও কিছু ইন্টারেস্টিং কথা ওয়ানপ্লাসকে নিয়ে বলতেই হয়। এর আগে আমরা ওয়ানপ্লাসকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে কিনা ওয়ানপ্লাসের প্রাইজিং যে ইনক্রিজ হচ্ছিল আস্তে আস্তে, যে তারা একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন ব্র্যান্ড থেকে কিভাবে ফ্ল্যাগশিপ স্মার্টফোন হয়ে গেল মাত্র 5 থেকে 6 বছরের মধ্যে। বাট এখন গিয়ে দেখা যাচ্ছে যে ওয়ানপ্লাস আস্তে আস্তে অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যাবে এইরকমই মনে হচ্ছে। কারণ কার্ল পি যে কিনা ওয়ানপ্লাসের কো ফাউন্ডার ছিল, সেও এখন ওয়ানপ্লাস থেকে রিজাইন করে ফেলেছে এবং এটা অনেক পুরনো খবর। বাট তারপর আমরা যেহেতু বলিনি, তাই এ নিয়ে একটু আলোচনা করা দরকার। সেটা হলো যে ওয়ানপ্লাস থেকে বের হয়ে গিয়ে ওপ্পোতে জয়েন করে ফেলেছে। কারণ বিবিক ইলেকট্রনিক্স নামক যে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে যে মাফিয়া গ্রুপটা রয়েছে, ওপ্পো, ভিভো, ওয়ানপ্লাস, আইকু, রিয়েলমি, এই সকল ব্র্যান্ডগুলো তাদের আন্ডারেই থাকে। এই ব্র্যান্ডগুলোর মধ্যেই টেকনোলজি সহ এমপ্লয়িজ, ইভেন ফ্যাক্টরিসও তাদের একই থাকে। বাট নানান ব্র্যান্ডিংয়ে তারা নানানভাবে মানুষদেরকে বোকা বানিয়ে থাকে। কারণ শুরুতে ওয়ানপ্লাসকে আমরা মনে করতাম একটা ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড, তারা বিবেক ইলেকট্রনিক্স থেকে একদমই আলাদা। আপনার কাছে কি মনে হয় যে এক ক্লিকে একটা ব্র্যান্ড তৈরি করে ফেলা সম্ভব, যেখানে কিনা ম্যানুফ্যাকচারিং কারখানা থেকে শুরু করে সব প্রয়োজন যে সার্ভিসেসগুলো কিনা ওই ওয়ানপ্লাসকে প্রোভাইড করতো বিবিক ইলেকট্রনিক্সই। তার কারণে কিনা ওয়ানপ্লাস ব্র্যান্ডটা একটা ভালো একটা পজিশনে যাওয়ার কারণে বিবিক ইলেকট্রনিক্স এটাকে একটা ফ্ল্যাগশিপ ব্র্যান্ড বানিয়ে ফেলেছে, যেখানে কিনা তাদের ওপ্পোর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো বিক্রি না হলেও তাদের ওয়ানপ্লাসের ফোনগুলো অনেক বেশি প্রাইস হওয়া সত্ত্বেও বেশি বিক্রি হচ্ছে। এখানে কিছু মেজর ফ্যাক্ট নিয়ে কথা বলতে হয়। সেটা হলো আমরা ওয়ানপ্লাসের ফোনগুলো চাইনিজ হওয়া সত্ত্বেও অনেক বেশি কিনি। তার প্রধান দুটি কারণ। গত কিছু মাস আগে স্যামসাং 50,000 টাকা ক্যাটাগরি, 50 থেকে 60,000 টাকা ক্যাটাগরির মধ্যে ঘুমিয়ে থাকতো। তেমন একটা হাড্ডাহাড্ডি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোনগুলো লঞ্চ এসে করতো না। তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলো অফিসিয়াল বা আনঅফিসিয়াল প্রাইসও 70, 80 কিংবা 1 লাখ টাকা থাকতো। কারণ তারা অ্যাপলের সাথে কম্পিট করতো ম্যাক্সিমাম সময়। সেইখানেই ওয়ানপ্লাস নিজের একটা মার্কেট দখল করতে পেরেছিল। 50 থেকে 60,000 টাকার মধ্যে একদম স্যামসাংয়ের মতো এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করতো, যার কারণে এটা কম বাজেটের মধ্যে তার বেশ জনপ্রিয় হলো। আর দ্বিতীয়ত মানুষ যে একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি করে সেটা হলো তাদের অক্সিজেন ওএস। বেসিক্যালি আমি নিজে অক্সিজেন ওএস ব্যবহার করেছি, বাট আমার মতে গুগলের যে নিজস্ব স্টক রমটা রয়েছে ওর মধ্যে কিছু কিছু ফিচার্স যেগুলো কিনা মানুষের প্রয়োজন, ওইগুলোকে জাস্ট শুধুমাত্র অ্যাড করে দেওয়া হচ্ছে এই পর্যন্তই। এবং তার চেয়েও বড় কথা, ওয়ানপ্লাস নর্ড বাদে আমরা এখন পর্যন্ত ওয়ানপ্লাসের ইতিহাসে কোনো বাজেট ফোন বানায়নি। বাজেট ফোন বলতে স্ন্যাপড্রাগনের যে 8 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসরগুলো রয়েছে ওই প্রসেসর থেকে বের হয়ে তারা কোনো কম দামি প্রসেসরে শিফট হয়নি, যার কারণে কিনা অক্সিজেন ওএস যতটুকু না সিম্পল এবং সিমলেস এক্সপিরিয়েন্স দিতে পারছে, তার মধ্যে এই প্রসেসর একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। কারণ একটা ফ্ল্যাগশিপ প্রসেসরের মধ্যে এমনিতেই যে কোনো ইউআই অনেক দারুণ পারফরমেন্স দেবে, এটাই তো স্বাভাবিক। যা কিনা একদম ডিরেক্টলি বোঝা যায় ওয়ানপ্লাস নর্ডের মধ্যে কিনা আপনি যখন অক্সিজেন ওএস ব্যবহার করবেন এবং ওয়ানপ্লাস 7T এর মধ্যে একটু হলেও ডিফারেন্স আপনার চোখে পড়বেই। এবং যা কিনা আমরা ক্লিয়ার কাট বুঝতে পারবো ওয়ানপ্লাস যখন কিনা 6 সিরিজের প্রসেসর এবং 4 সিরিজের প্রসেসর দিয়ে তাদের স্মার্টফোনগুলো আনবে, এবং যার কারণে কিনা আমার মতে যে ওয়ানপ্লাসের যে একটা রেপুটেশন তৈরি করে ফেলেছিল, একটা প্রিমিয়াম ক্যাটাগরির ব্র্যান্ড হয়ে গিয়েছিল আস্তে আস্তে, সেই জিনিসটা যে তারা কতদিন ধরে রাখতে পারবে এইটাই দেখার বিষয়। কারণ বাজেট ক্যাটাগরির ফোন লঞ্চ করলে অনেক ধরনের ইস্যুস থাকবে, স্লো ফোন বা অক্সিজেন ওএসেরও দুর্নাম হবে, যেগুলো কিনা দিন শেষে ওয়ানপ্লাসের ঘাড়ে গিয়ে পড়বে। আর যদি 8T নিয়ে মেজর কিছু কথা বলি, সেটা হলো এখানে তেমন কোনো বড় আপগ্রেডেশনই থাকছে না, এবং এই আপগ্রেডেশনটা তারা 8 এবং 8 প্রোর মধ্যেও করে দিতে পারতো। 65 ওয়াটের ফাস্ট চার্জার, সেম 48 মেগাপিক্সেলের ক্যামেরা যেটা কিনা ওয়ানপ্লাস 7 প্রো, 7T, 7, ওয়ানপ্লাস নর্ড, ওয়ানপ্লাস 8 এবং 8 প্রোর মধ্যেও থাকছে এবং 8T এর মধ্যেও থাকছে। কিন্তু বন্ধুরা যাই দিত তাতে কোনো প্রবলেম ছিল না যদি আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের যেসব আনঅফিসিয়াল দোকানদাররা রয়েছে তারা যদি চায়নাতে যে স্মার্টফোনটা লঞ্চ হয়েছে ওই চাইনিজ ভেরিয়েন্টটা ওই দামের মধ্যে অ্যাভেলেবেল করে দিত।
চায়নাতে যে OnePlus 80টা লঞ্চ হয়েছে সেটার দাম বাংলাদেশি টাকা কনভার্ট করলে 37 থেকে 40,000 টাকার মতো আসে, যেটা কিনা অবভিয়াসলি দারুণ একটা ডিল ছিল। স্ন্যাপড্রাগন 865 প্লাস এবং OnePlus-এর ব্র্যান্ডিং 120Hz রিফ্রেশ রেট এবং 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ এবং 65 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে। কিন্তু না, এখানে গিয়ে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান ভেরিয়েন্টই বা গ্লোবাল ভেরিয়েন্ট আমাদের বাংলাদেশের মধ্যে আসছে, যার প্রাইস কিনা 70,000, 65,000, 62 থেকে শুরু হচ্ছে, অ্যারাউন্ড 70,000 পর্যন্ত গিয়ে টাচ করছে। এই ক্যামেরা পারফরমেন্সের সাথে একদমই ডিজার্ভই করে না। বন্ধুরা, এই নিয়ে আপনাদেরকে মতামত দিচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং বাকি তেমন কোনো মেজর একটা ইমপ্রুভমেন্টস নাই, কিন্তু প্রাইসটা এবার ঠিকঠাক আছে। OnePlus 8-এরই আরও একটা আপগ্রেড মডেল এসে পড়েছে, জাস্ট এই। কিন্তু আপকামিং সময় OnePlus-এর মেজর আপগ্রেড করা প্রয়োজন তাদের ক্যামেরার মধ্যে, যেখানে তারা Sony IMX 586 সেন্সর বারবারই দিয়ে যাচ্ছে, কিন্তু এইরকম কোনো ম্যাজিক্যাল কাজ করে ফেলতে পারছে না গুগলের মতো, যেখানে গুগল 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েও তারা ক্যামেরার মধ্যে লিডিং থাকে শুধুমাত্র ক্যাপচারিংয়ের দিক দিয়ে। তাই বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং OnePlus 80 বাংলাদেশের মধ্যে যে প্রাইসের মধ্যে এখন পাওয়া যাচ্ছে আনঅফিশিয়ালি, আপনার মতো ওটাকে একটা গ্রেট ডিল কিনা? আর আপনাদের মতে OnePlus কি তাদের আপগ্রেড জেনারেশন বা আপগ্রেড মডেলসগুলোর মধ্যে ক্যামেরার মধ্যে কি হিউজ মাপের ইমপ্রুভমেন্টস নিয়ে আসছে, নাকি আগের জিনিস বারবারই ধরিয়ে দিচ্ছে? এটাও কমেন্টস করে জানাবেন। এবং নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে আপনার জন্যই লাল হয়ে আছে, এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা ভিডিওস আপলোড করব। I'll catch you guys in the next video. আল্লাহ হাফেজ।